একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই যদি পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে, তাহলে আমি কেন পারবো না? কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর যদি নিজের কোম্পানিতে কলেজের টপারদের হায়ার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? লাখো লাখো মানুষ এই ভিডিওটি দেখেছেন। এই ভিডিওটি দেখার পর তাদের মাথায় প্রথম প্রশ্ন আসেনি, এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে কি হবে? টিকটকে সাবডি ছেলে থেকে শুরু করে মেট্রিক ফেল করা প্রবাসী কীভাবে লাখ লাখ টাকা কামাচ্ছে। বাংলাদেশে কন্ট্রোভার্সি তো তখনই শুরু যখন কিনা একজন সুনামধন্য ফুটবলার মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, এই যে এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটি আসলে আসলো কোথার থেকে? বাইরের দেশে লেখাপড়া করা ইঞ্জিনিয়াররা এসে বাংলাদেশে পদ্মা সেতু তৈরি করে। আর বাংলাদেশে স্টুডেন্টদের কত সালে পদ্মা সেতু তৈরি করা হয়েছিল, পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত কিলোমিটার, এইসব মুখস্থ করা লাগে। আপনি কি জানেন এই শিক্ষা ব্যবস্থার আসলে উদ্দেশ্য কী ছিল? আপনাকে শিক্ষিত বানানো না, এই শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছিল ঠিক এই উদ্দেশ্যে, আপনি যাতে ব্যর্থ হন, আপনি একজন অনুগত দাস হন। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থার কেন পরিবর্তন হচ্ছে না? যেখানে কিনা ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোতে মজার মাধ্যমে উপস্থাপন করা হয় শিক্ষা একটি আনন্দের বিষয়, বই মুখস্থ করার বিষয় নয়। ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়েছে নেদারল্যান্ডের স্কুলগুলোতে শিশুদেরকে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না, হলেও খুব কম। লেখাপড়ার ক্ষেত্রে শিশুদেরকে কোনো চাপ প্রয়োগ করা হয় না, 12 বছর বয়স পর্যন্ত তাদের কোনো পরীক্ষাই নেওয়া হয় না। সেখানকার শিশুদেরকে ফিজিক্যালি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। কোরিয়াতে মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক। ফিনল্যান্ডে শিক্ষার্থীদেরকে ছোট থেকে প্র্যাকটিক্যালি বিজনেস শেখানো হয়। And 2 coffees. How much is it? €2 and 60 cents. আর আমাদের স্কুল কলেজগুলোতে মুখস্থ করানো হয় প্লেন কত সালে তৈরি করা হয়েছে, কিন্তু শেখানো হয় না প্লেন কিভাবে বানানো হয়েছে, কিভাবে কম টাকা খরচ করে আরও সুন্দরভাবে লাইফ লিড করা যায়। এগুলো তো অন্তত পক্ষে শিক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু তা না, বছর পর বছর পড়ানো হবে শাহজাহান কয়টা বিয়ে করছে। লেখাপড়া করে যদি বড়লোক হওয়া যেত তাহলে সবচাইতে ধনী থাকতো কিন্তু শিক্ষকরাই। বাংলাদেশের শিক্ষার্থীরাও জানার জন্য পড়ে না, পড়ে শুধু মার্কসের জন্য, শুধু পাশ করার জন্য। আপনি চিন্তা করেন তো, সাইন থিটা কস থিটা এটার কি আপনার কাজে এসেছে? এ স্কোয়ার বি স্কোয়ার এর কাজ কি? বাস্তব জীবনে যেগুলো কাজে লাগে সেটাই শেখানো হয় না। চেক কীভাবে লিখতে হয়, ক্রেডিট কার্ড নিলে লাভ হবে নাকি লস হবে, কোন জায়গায় ইনভেস্ট করলে লাভ হবে, কিভাবে অর্থ উপার্জন করবেন, এই সমস্ত জিনিস শেখানো হয় না। আর ফালতু জিনিস শিখে সময়টাকে লস করতেছেন। প্র্যাকটিক্যাল নলেজ যেটা কাজে আসে সেটাই অর্জন করেন। আমরা মুখস্থ করি, পরীক্ষায় লিখি, ভালো মার্কস পাই, লাভ কি এতে? ইন্টারভিউতে কি হয়, কিভাবে যেতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলাই তো আমরা জানি না। শিক্ষকরাও জানে না কিভাবে স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া লাগে, কারণ তারাও এই সিস্টেমের মধ্য দিয়ে বড় হয়েছে। দেখেন, সরকারি স্কুলগুলোতে সব বিষয়ে শিক্ষক নেই, আর শিক্ষকের অভাবে সব বিষয়ে ক্লাসই হয় না। আর বেসরকারি স্কুলগুলো হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এর সহজ অর্থ হলো কম ব্যয় বেশি উপার্জন। এখানে ইনকাম হচ্ছে স্টুডেন্টদের ফি, তাই এটা তো দিন দিন বাড়তেই থাকে। আর খরচ হচ্ছে শিক্ষকের বেতন, এটা যত কম দেওয়া যায়। আর এই ধরনের স্কুল কলেজে শিক্ষার্থীর বেতন হয় 15 থেকে 20,000 টাকা, আর শিক্ষকের বেতন হয় 10 থেকে 15,000 টাকা। তাহলে চিন্তা করেন তো, এত অল্প টাকায় কিভাবে ভালো শিক্ষক পাওয়া যাবে? শিক্ষকদেরকে বেশি বেতন দিলে তো শিক্ষকরা ভালো পড়াবে, আর এই কারণে শিক্ষকরা প্রাইভেট কোচিংয়ের দিকে ঝুঁকে। এটা তো আর একটা কাহিনী। প্রাইভেট কোচিং নিয়ে আমার চ্যানেলে আর একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের এই এডুকেশনের উদ্দেশ্য আসলে কি? বেস্ট হওয়া? তাহলে বেস্ট আপনি মেজারমেন্ট করবেন কিভাবে? বানর যে কিনা দ্রুত গাছে উঠতে পারে, চিতাবাঘ যে কিনা দ্রুত দৌড়াতে পারে, ময়ূর যে কিনা ফ্যাকম মেলে মানুষকে আকৃষ্ট করতে পারে, ঈগল যে কিনা এক চান্সে শিকারকে আটকে ফেলতে পারে। প্রত্যেকটা প্রাণী একটা নির্দিষ্ট স্কিলের উপর বেস্ট। আর আমাদের এই এডুকেশন সিস্টেমটা কেমন জানি, যে বেশি মার্কস পায় শুধু সেই বেস্ট। খেয়াল করে দেখেন, এই এডুকেশন সিস্টেমটা একদিনে তৈরি হয়নি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব জায়গায় মোটামুটি একই অবস্থা। ভারতীয় উপমহাদেশে এই এডুকেশন সিস্টেমটা চালু হয়েছিল ব্রিটিশ আমল থেকেই। মানুষ প্রকৃতিগতভাবেই একে অপরের থেকে আলাদা, এক একজনের এক এক চাহিদা, এক এক বিষয়ে পারদর্শী, এক এক রকম আগ্রহ, এক একজন এক এক উপায়ে তাড়াতাড়ি শিখতে পারে। কেউ ম্যাথমেটিক্সে, কেউ লিটারেচারে, কেউ আবার প্রবলেম সলভিংয়ে। মানুষ হিসেবে এটাই তো হওয়া স্বাভাবিক। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও স্টেম গ্র্যাজুয়েটের উপর বেশি ফোকাস। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ
এই নিয়ে পড়ে আছে। এই জন্য দেখবেন সবাই সায়েন্স নিয়ে পড়তে চায়। সায়েন্স থাকে সবার পছন্দের, আর মাঝখানে থাকে কমার্স, এক কোনায় পড়ে থাকে আর্টস। মানুষ অনেক বেশি কিউরিয়াস। এই কিউরিসিটি না থাকলে মানুষ গুহা থেকে বেরো হতে পারতো না, চাঁদেও যেতে পারতো না। আর দুঃখজনকভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই কিউরিসিটি নষ্ট করে দেয়। শিক্ষক আর শিক্ষার্থীরা একই রুটিন ফলো করে, সব কিছু এই একই রুটিন ফলো করেই করতেছে। এর বাইরে কিছু করার সুযোগ খুব একটা নেই। আমরা যে শিক্ষা ব্যবস্থা বড় হয়েছি সেটার উদ্দেশ্য ছিল কোনো প্রশ্ন করা যাবে না, কোনো ডিবেট করা যাবে না, শুধু কাজ করে যেতে হবে। একবার চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে কেন এটি বেশি হয়? ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, এর বাইরে কিছু চিন্তাই করতে পারে না। পুরো একটা দেশ যখন কয়েকটা পেশাকে সাফল্যের মাপকাঠি ধরে নেয়, তখন আপনার নতুন কোনো স্কিল শেখার কোনো আগ্রহই থাকে না। অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনার, এগুলো আবার কি? লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি 25 বছর যাবৎ পড়ালেখা করতেছেন, আর 10 থেকে 15,000 টাকা খরচ করে নতুন একটা স্কিল শেখা আমাদের কতই না অনীহা। বড় বড় ডিগ্রি নিয়ে অনেকে জব নিতে পারতেছে না, আর টুকটাক স্কিল ডেভেলপ করে ভালো পজিশনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকেই। বড় বড় কোম্পানিগুলো মুখস্থ বিদ্যা জানা এমন লোক নেয় না, তারা নেয় যে কোনো সিচুয়েশনে আপনি প্রবলেমটা কিভাবে হ্যান্ডেলিং করতেছেন এটা দেখেই। এডুকেশনের প্রয়োজন আছে, সেই সাথে প্রয়োজন নতুন কোনো স্কিল শেখার, যার মাধ্যমে আপনি নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই এডুকেশন সিস্টেমটা আপনাকে নির্দিষ্ট সিলেবাসের উপর পড়াশোনা করতে হয়, পারবেন না নতুন কিছু থিঙ্কিং করতেন। এই ভিডিও আপনার লাইফস্টাইলই চেঞ্জ করে দিবে। শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। স্বপ্ন আপনার পড়াশোনা শেষ করে একটা ডিগ্রি অর্জন করা, একটা ভালো চাকরি করা, নিজের জন্য ঘর তৈরি করা, গাড়ি কেনা, বেশি বেশি অর্থ উপার্জন করা। কিন্তু রিয়েলিটি কি জানেন? প্রাইমারি লেভেল থেকে ডিগ্রি পর্যন্ত আপনার বয়স হয়েছে 25 থেকে 28 বছর। ফাইনালি আপনি ডিগ্রির সার্টিফিকেট হাতে পেলেন, এরপর শুরু হয় জব। হাজারা ইন্টারভিউ দিলেন, কোনো না কোনো কারণে রিজেক্টেড, জব রিজেকশন, ফেল। আশেপাশের মানুষ নানা মন্দ কথা। একটা সময় নিজের কনফিডেন্স লেভেল হারানো, নিজে দরজা বন্ধ করে একা থাকা, নিজের কোনো জব নেই, পকেটে টাকা নেই, আছে শুধু একটা সার্টিফিকেট। আর কোনোভাবেই যদি একটা জব হয়ে যায়, তাহলে পরিবারের ফিনান্সিয়াল ক্রাইসিস, বাচ্চাদের লেখাপড়া খরচ চালানো, নিজের বাড়ি করা, আর চাকরি চলে যাওয়ার ভয়ে নত নত করা। মানে আপনি আবারও ট্যাপে পড়ে গেছেন। জীবন থাকাকালীন আর বের হতে পারবেন না। একটা সময় আপনার বয়স হবে, বুড়ো হবেন, তখন চিন্তা করবেন হয়তো আপনার ভাগ্য আপনার সাথে ছিল না। বাস্তবতা ঠিক উল্টা। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখা যাক। আপনি ঠিক বলুন তো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লাইফে যে সকল নলেজ আপনি লার্নিং করেছেন তার কত শতাংশ আপনি কাজে লাগাতে পেরেছেন? ছোট্ট একটা পয়েন্ট বলি, বিবিএ কমপ্লিট করা সরকারি চাকরির উদ্দেশ্যে হাজারো তরুণ বেকার। 8 লক্ষ টাকা ঘুষ দিয়ে পিয়নের চাকরিও পাচ্ছে না। আহা, আপনি যে চাকরি পাবেন আপনাকে কাজ করতে হবে আপনার থেকে কম পড়াশোনা জানা এমন লোকের আন্ডারে। আপনাকে আরেকটা মজার কথা বলি, আপনি কি জানেন আপনার জন্মের আগে আপনার পিতামাতা আপনাকে নিয়ে কি চিন্তা করেছে? বেশিরভাগ ক্ষেত্রে তাদের চিন্তা ছিল আপনি কোন স্কুলে পড়বেন, কোন কলেজে পড়বেন, এবং আপনি কি বড় হয়ে ডাক্তার হবেন নাকি ইঞ্জিনিয়ার হবেন। বাবা হয়তো তার স্বপ্নটাকে পূরণ করতে পারেনি, সেটার ইচ্ছা চাপিয়ে দিচ্ছে আপনার উপর। মা হয়তো তার আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরি করার, সেটা ইচ্ছাও চাপিয়ে দিচ্ছে আপনার উপর। ব্যাপারটা অনেকটা শিয়ালের লেজ কাটার মতো না? আপনার নিজের লেজ কাটা গিয়েছে বিদায়, তাই সবাই তাদের লেজ কেটে ফেলুক। আমাদের সোসাইটিতে তো আর একটা জিনিস চলে, সেটা হচ্ছে আপনার ছেলে কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে, জিপিএ কত পেয়েছে। আপনার ছেলের লেখাপড়া তো অনেক ভালো, আপনার মেয়ের লেখাপড়া তো অনেক ভালো, এত কম জিপিএ কেন? আহা, সমাজে এমনও পিতামাতা আছে যারা বাচ্চাদেরকে এই কম্পিটিশনে নামিয়ে দিয়ে তারা সবাই বসে বসে মজা নেয়। আগেরকার দিনে মর্গে মর্গে লড়াই লাগিয়ে দিয়ে মানুষ সবাই দেখে দেখে মজা নিত, আর এখন চলে এসেছে আমাদের এই এডুকেশন সিস্টেমে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশের আমাদের প্রয়োজন ছিল না। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন ছিল, সেই সাথে প্রয়োজন ছিল স্কিল শেখার। আমি এই এডুকেশনের বিরুদ্ধে না, আমি এই সিস্টেমের বিরুদ্ধে। এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, আমি জানি এটা একদিনে কখনোই চেঞ্জ করা সম্ভব না। শুধু এই এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করলে পুরো বাংলাদেশ বদলাবে না। নিজেরাই নিজেদের মাইন্ড সেট আপকেও চেঞ্জ করতে হবে, সেই সাথে আমাদেরকে এমন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমরা আমাদের কেরিয়ারের এবং জীবনের লক্ষ্যে দ্রুত এগিয়ে যেতে পারি।